সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে। চ্যাপ্টার নাম্বার 3 যেটি পড়তেছিলাম ধাতু ধাতু, সেটির মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে দেখেছিলাম যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই ধরনের যৌগগুলো গঠন হয়। ঠিক আছে, যে আমরা জানি যখন অধাতু আর ধাতু বিক্রিয়া করে তখন লবণ উৎপন্ন করে। এই যে লবণটি আছে, এই লবণটিকে আমরা আয়নীয় যৌগ বলি। এই যৌগটিকে আমরা আয়নীয় যৌগ বলি। কেন বলি আর কি আয়নীয় যৌগ, আমরা আজকের এই ক্লাসের মধ্যে জানতে পারবো। ঠিক আছে, তোমার টপিক হলো কি আয়নীয় যৌগ এবং তার ধর্ম। ঠিক আছে কিনা? তো চলো শুরু করি। প্রথমে যে আয়নীয় যৌগ, প্রথমে কি কি আয়নীয় যৌগ, কোন যৌগকে আমরা আয়নীয় যৌগ বলবো? আয়নীয় যৌগের আরেকটি নাম হচ্ছে ইলেকট্রোযুজি যৌগ। ইলেকট্রো ইলেকট্রোযুজি যৌগ, ইলেকট্রোযুজি যৌগ। ঠিক আছে, আয়নীয় যৌগের আরেকটা নাম কি? ইলেকট্রোযুজি যৌগ। ইলেকট্রোযুজি যৌগ মানে কি? তো দেখো, ইলেকট্রোযুজি মানে যেখানে কি হয়, ইলেকট্রনের যুজিত হয় বা আমরা বলি স্থানান্তর হয়। মানে যখন দুটি মৌলের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়, তো ইলেকট্রনের আদান প্রদানের ফলে যে যৌগ গঠন হয় সেই যৌগকে আমরা বলবো কি? আয়নীয় যৌগ। ঠিক আছে, তো ইলেকট্রনের আদান প্রদানের ফলে যে যৌগ গঠন হয় সেই যৌগকে আয়নীয় যৌগ বলা হয়। ঠিক আছে, তো ইলেকট্রনের আদান প্রদানের ফলে, ইলেকট্রনের স্থানান্তরের ফলে যে যৌগ গঠন হয় সেই যৌগের নাম হলো কি? আয়নীয় যৌগ। ঠিক আছে কিনা? আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, বুঝেছো তোমরা? তো এই যে আয়নীয় যৌগ আছে, এটি আমরা বুঝে নিয়েছি যখন মৌলগুলোর মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয় বা ইলেকট্রনের আদান প্রদান হয় তখন গঠিত হয় কি? আয়নীয় যৌগ। ঠিক আছে, এটা আমরা দেখে নিয়েছি। এখন এই যে আয়নীয় যৌগ আছে, এটার ধর্ম কি? এটার ধর্ম কি? ঠিক আছে, তো চলো এটা দেখতে কেমন, এটি কি রকম কাজ করে, কি এগুলোকে ধর্ম বলা হয় না, তাদের বৈশিষ্ট্য, তাদের ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে আমাদের আয়নীয় যৌগ আছে, এটি কি রকম দেখতে আছে, এটি কি রকম মানে সব তার কার্য কি, কি রকম বিক্রিয়া করে, এগুলো আমরা দেখবো, তাকে আমরা ধর্ম বলি। ঠিক আছে, তো প্রথম আয়নীয় যৌগ ধর্মের মধ্যে আমরা দেখবো তার ভৌতিক অবস্থা। ভৌতিক অবস্থা মানে এগুলো দেখতে কি রকম? ভৌতিক অবস্থা। প্রথম আয়নীয় যৌগের ধর্ম হলো কি? ভৌতিক অবস্থা। ঠিক আছে, ভৌতিক অবস্থা। তো আয়নীয় যৌগ যে আছে, এটা দেখতে কঠিন পদার্থ। তো ভৌতিক অবস্থার মধ্যে আমরা বলে দিই, ভৌতিক অবস্থা আমরা জানি ক্লাস 9 এর চ্যাপ্টার নম্বর 1 এ পড়েছিলাম যে আমাদের পারিপার্শ্বিক পদার্থের মধ্যে যে পদার্থের তিনটি ভৌতিক অবস্থা আছে। পদার্থের তিনটি অবস্থা আছে: কঠিন, তরল আর গ্যাসীয়। ঠিক আছে, তো ভৌতিক অবস্থার মধ্যে যে আমাদের যে আয়নীয় যৌগ আছে দেখতে কি আছে? কঠিন এবং শক্ত আছে। কঠিন এবং শক্ত আছে মানে দেখতে কঠিন পদার্থ আছে। কিরকম পদার্থ আছে? কঠিন পদার্থ আছে। ঠিক আছে কিনা? কঠিন পদার্থ আছে। এই কঠিন পদার্থ কেনে আছে? কারণ এইটা আমরা জানি যে এই যে মৌলগুলো থেকে ইলেকট্রন স্থানান্তর যখন হয় না, তখন কি হয়? দেখো, একটি প্লাস থাকে, একটি মাইনাস থাকে। তখন এই যে বিপরীত চার্জ থাকার কারণে বা বিপরীত তার মধ্যে প্লাস মাইনাস থাকার কারণে এটি খুবই মানে শক্তভাবে জড়িত হয় ইলেকট্রনের সাথে। খুবই শক্তভাবে বল আঁকা মানে তার মধ্যে বন্ধনী সৃষ্টি হয়, বন্ড সৃষ্টি হয়। আর যেটা খুবই শক্ত থাকে, যেটা জলদি ভাঙা যায় না, সেই জন্য একটি কি? কঠিন পদার্থ আর একটি শক্ত। ঠিক আছে, তো ভৌতিক অবস্থা কি আছে? ভৌতিক অবস্থার মধ্যে লিখবো যে আয়নীয় যৌগগুলো হলো কঠিন পদার্থ এবং শক্ত। কারণ তাদের মধ্যে কি হয়? আন্তঃআণবিক বল বেশি থাকে। আন্তঃআণবিক তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এটির মধ্যে যেটা ইলেকট্রন স্থানান্তর করে সৃষ্টি হয়েছে, প্লাস মাইনাসের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই জন্য তার মধ্যে আন্তঃআণবিক বলটি কি? বেশি থাকে। ঠিক আছে কিনা? নেক্সট নেক্সট যদি আমি দেখি ভৌতিক অবস্থার মধ্যে যে কঠিন এবং শক্ত। ঠিক আছে, 2 নম্বর আমরা দেখবো কি? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কত? গলনাঙ্ক মানে গোলা, গলনাঙ্ক মানে কি? গোলা। আর স্ফুটনাঙ্ক মানে বাষ্প হওয়া। গোলা এবং বাষ্প হওয়া। স্ফুটনাঙ্ক মানে কি? বাষ্প হওয়া। তো দেখো, নরমালি এই যে আমাদের আয়নীয় যৌগ আছে, এটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই বেশি। এই দুটি কিটা খুবই বেশি, খুবই খুবই বেশি। এটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই বেশি। এটি কারণ কি? কারণ সে আবার তাদের গলনাঙ্ক বেশি কারণ কি? গলনাঙ্ক মানে গলতে কত সময় লাগে? তো গলতে অনেক সময় লাগে, বাষ্প হইতে অনেক সময় লাগে। এই যে আয়নীয় যৌগগুলো আছে, এটির কারণ হলো যে এটি মধ্যে আন্তঃআণবিক বল খুব বেশি থাকে। কারণ কাটা কেন বেশি? কারণ কারণ আন্তঃআণবিক বলের কারণে। তার মধ্যে যে আন্তঃআণবিক বল আছে, আন্তঃআণবিক তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি আছে। দেখো কি হয়, যখন নরমালি আমাদের যে বন্ডিং থাকে দুইজনের মধ্যে, ফ্রেন্ডশিপ ও যে কোনো একটি বন্ডিং থাকে, এই বন্ডিং এর মধ্যে যদি একে অন্যের প্রতি বিশ্বাস থাকে, ট্রাস্ট থাকে, তখন এটি কি হয়? খুব ভালোভাবে, খুব শক্তভাবে জড়িত থাকে। আর যদি এগুলো থাকে না, তখন এটি শক্ত থাকে না। ঠিক আছে, তখন ভাঙার চান্সটা বেশি থাকে।
ঠিক আছে। তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি আছে, তাদের মধ্যে যে মনে মিলন এগুলো খুব বেশি আছে, যার কারণে এটি ভাঙতে খুবই মানে বেশি শক্তি দিতে প্রয়োজন। ঠিক আছে। তো এটি কিতা গলনাঙ্ক খুবই বেশি, কারণ আন্তঃআণবিক বলের কারণে, আন্তঃআণবিক বলের কারণে তাদের গলনাঙ্ক খুবই বেশি, আন্তঃআণবিক বলের কারণে। বুঝেছো? তো এটা আমাদের নর্মালি আমাদের জীবনেও আছে, যদি আমাদের যে কোনো রিশতার মধ্যে, যে কোনো আমাদের রিলেশনশিপের মধ্যে যদি সেখানে বন্ডিং যদি খুব ভালোভাবে মজবুত সেখানেই থাকে, যেখানে ট্রাস্ট কেয়ার এইগুলো থাকে। ঠিক আছে কিনা? আর যদি সেগুলো থাকে না, তাহলে এটির বন্ডিংটা অত মজবুত থাকে না, জলদি ভেঙে যায়। ঠিক আছে। তো আইনি যৌগ আছে যখন গঠিত হয়, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক বল, মাঝে মাঝে ট্রাস্ট, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি থাকে, যার কারণে এটি ভাঙা খুবই কঠিন। ঠিক আছে। তাদের গলনাঙ্ক খুবই বেশি, স্ফুটনাঙ্ক খুবই বেশি আছে। বুঝেছো? তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি জিজ্ঞেস করে নেই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি আইনটারে যে কেমন আছে, বেশি আছে, কারণ কিটা? কারণ হলো আন্তঃআণবিক বলের কারণে, সেখানে আন্তঃআণবিক তার মধ্যে বলের কারণে এটি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই বেশি। ঠিক আছে। নেক্সট 3 নাম্বার, আমরা দেখবো কি, 3 নাম্বার আমরা দেখবো যে তাদের মধ্যে দ্রবণীয়তা, এটা কিসের মধ্যে মিলি যায়? দ্রবণীয়তা মানে হইলো কোন জিনিসের মধ্যে এটা মিলিত হয়েছে, কোন জিনিসের মধ্যে এটা মিলিত হয়েছে। তো নর্মালি কি আছে যে আমাদের যে এই যে আছে আমাদের আইনি যৌগ আছে, এটা জলে দ্রবণীয়, জলে মিলি যায়, জলে দ্রবণীয়, জলে দ্রবণীয়, কিন্তু কিন্তু কেরোসিন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, পেট্রোল এইগুলো জিনিসের মধ্যে মিলে না, এইগুলো জিনিসের সঙ্গে, কেরোসিন, পেট্রোল এইগুলো জিনিসের সঙ্গে মিলে না, এগুলো জিনিসের সঙ্গে মিলে না। ঠিক আছে। জলে দ্রবণীয় হয়ে যায়, কিন্তু কেরোসিন, পেট্রোল এইগুলো জিনিসের মধ্যে দ্রবণীয় হয় না, মিলে না। তোমরা নর্মালি যদি এটা প্রুফ দেখতে চাও, দেখিও নর্মালি আমাদের যে লবণ আছে, লবণ হলো এক ধরনের আয়নীয় যৌগ, কারণ কি আমাদের সোডিয়াম ক্লোরাইড বলেছিলাম, সোডিয়াম ক্লোরাইড আমি যে গঠন করেছিলাম সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড হলো আমাদের যে ঘরে লবণ ব্যবহার করে লবণ, এই লবণের সংকেতটা হলো কি সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সাধারণ লবণ যাকে আমরা বলি। তো এই সোডিয়াম ক্লোরাইড যেমন দেখো, সোডিয়াম হলো ধাতু আর ক্লোরিন হলো অধাতু, তাদের মধ্যে ইলেকট্রন স্থানান্তরের ফলে গঠিত হয়েছে, মানে এটি হলো কি আমাদের আয়নীয় যৌগ। ঠিক আছে। তো এই আয়নীয় যৌগ আছে, তোমরা যদি এটির প্রুফ করতে চাও, তাহলে দেখিও আমাদের যে লবণ আছে জলের মধ্যে মিশ্রিত হয়ে যায়, জলের মধ্যে মিলিত হয়ে যায়, লেকিন এই লবণকে তোমরা একটি কেরোসিন বা পেট্রোলে তোমরা মিলিয়ে দেখবে, এই লবণে কি করবে, কেরোসিন বা পেট্রোলে তোমরা গুলিয়ে দেখো, এটি গুলবে না, এটি মিলবে না, মানে এটি এই কারণে এটি আয়নীয় যৌগ আছে, আর আয়নীয় যৌগ জলে দ্রবণীয়, কিন্তু কেরোসিন, পেট্রোল এগুলোর মধ্যে দ্রবণীয় নেই, এগুলোর মধ্যে মিলে না। ঠিক আছে। নেক্সট নেক্সট হলো আমাদের দ্রবণীয়তার মধ্যে তড়িৎ পরিবাহিতা, মানে এগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যায় কিনা, এটার মধ্যে দিয়ে কারেন্ট যায় কিনা, এই চারটা আমাদের কি আছে ধর্মের মধ্যে আমরা দেখবো। ঠিক আছে, দেখে নিয়েছি আমরা অলরেডি। তো তড়িৎ পরিবাহিতার মধ্যে আমরা যদি দেখি যে কারেন্ট তার মধ্যে পরিবাহিত হয় কিনা, তো আমরা এখানে বলবো যে যখন কঠিন অবস্থায় মানে যদি কঠিন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহী হয় না, মানে তার মধ্যে কারেন্ট যায় না, তড়িৎ পরিবাহী হয় না। যদি কঠিন অবস্থায় কঠিন অবস্থায় থাকে, তখন তার মধ্যে তড়িৎ পরিবাহী হয় না, মানে তার মধ্যে কারেন্ট যায় না। আর যদি গলিত অবস্থায় থাকে, নর্মালি তুমি লবণের মধ্যে কারেন্ট দিয়ে দেখিও, লবণের মধ্যে কারেন্ট যাবে না, লবণের মধ্যে কারেন্ট ট্রান্সফার হয় না, বাট এই লবণকে জলের মধ্যে মিশিয়ে তখন তার মধ্যে কারেন্ট দিয়ে দেখিও, এটি কারেন্ট যায়, তখন এটি তড়িৎ পরিবাহিতা হয়ে যায়। তো যদি আমাদের এই আয়নীয় যৌগ আছে, এটি গলিত অবস্থায় যদি থাকে, কি থাকে, গলিত অবস্থায় তড়িৎ পরিবাহী। ঠিক আছে, হয়, তড়িৎ পরিবাহিতা হয়, যদি গলিত অবস্থায় থাকে তখন তার মধ্যে তড়িৎ পরিবাহিত হয়, আর যদি কঠিন অবস্থায় থাকে তখন তার মধ্যে তড়িৎ পরিবাহিত হয় না, তখন তার মধ্যে কারেন্ট যায় না। তো গলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত হয় না, হয়, কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহিত হয় না। তো এই চারটি হলো আমাদের আয়নীয় যৌগের ধর্ম, যেখান থেকে এক্সামে কোশ্চেন আবার চান্স 99% আছে, যেখান থেকে এক্সামে কোশ্চেন আসবে। তো এই টপিকটা খুব ভালোভাবে জানা দরকার। ঠিক আছে। তো এখানে আমাদের হয়ে গেল আয়নীয় যৌগ কি এবং তার ধর্ম। চলো আরেকবার রিপিট করে দিই, যে আমরা বলেছি যে ইলেকট্রন স্থানান্তরের ফলে যদি আমাদের যে যৌগ গঠন হয়, সেটিকে আয়নীয় যৌগ বলা হয়। আয়নীয় যৌগের ধর্মের মধ্যে চারটি ধর্ম দেখেছি। প্রথম দেখেছি ভৌতিক অবস্থা, আমরা দেখেছি যে এটি হলো কঠিন পদার্থ এবং শক্ত, কারণ যখন এটি গঠিত হয় তখন তাদের মধ্যে আন্তঃআণবিক বল কি থাকে, বেশি থাকে। 2 নম্বর দেখেছি যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এটার মধ্যে দেখেছি যে এটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই বেশি, কারণ তাদের মধ্যে আন্তঃআণবিক বল বেশি। তারপরে দেখেছিলাম যে আমাদের দ্রবণীয়তা, এটা জলের দ্রবণীয়, কিন্তু কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলোর মধ্যে দ্রবণীয় নেই। তারপরে দেখেছিলাম যে আমাদের তড়িৎ পরিবাহিতা, তো এই কঠিন অবস্থায় তার মধ্যে কারেন্ট যাইতে পারে না, কিন্তু গলিত অবস্থায় তার মধ্যে তড়িৎ পরিবাহী হয়ে যায়। ঠিক আছে। তো অতটুকু হলো আমাদের আইনি যৌগ এবং তার ধর্মের বিষয়। ঠিক আছে।
আমরা নেক্সট ক্লাসের মধ্যে কয়েকটি টার্মের বিষয়ে পড়বো, যেটা আমরা नेक्स्ट যে চ্যাপ্টার टॉपिक গুলো আছে সেটি बुझते আমাদেরকে সাহায্য করবে। ठीक है, तब तक के लिए फिर से मिलते हैं नेक्स्ट क्लास में। तब तक के लिए खाना पीना खाओ, मस्त रहो और एग्जाम के लिए प्रिपेयर करो। ठीक है, बी रेडी फॉर एग्जाम। ठीक है कि नहीं? तब तक के लिए जय हिंद, जय भारत।